একটা কথা বললে আপনাদের আশ্বস্ত করি, আপনারা তো হতাশ হবেন না বা এতটা ইসে হবেন না। 15 বছরে যেটা হয়েছে, যারা আপনার বাইরে আছেন কিছু লোক জানবেন, কারণ আমরা ভেতরে আছি, বিশেষ করে আমি অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। অকল্পনীয় বলছি, বাংলাদেশের ব্যাংকের গভর্নর তো আমার ছাত্র, সে IMF ছিল 25 বছর। So I have never seen such kind of a catastrophe in the financial in my life. সে প্রায় 70-80টা 100টা দেশে ভ্রমণ করেছে, দেখেছে। আমার বলে স্যার এইরকম জিনিস তো আমি পৃথিবীর কোথাও দেখিনি। ব্যাংকের ডিপোজিটের টাকা নিয়ে চলে যাচ্ছে, তার নিজের টাকা নিয়ে চলে যেত, বা হয়তো লোনটা 10 কোটি টাকা লোন, 15 কোটি টাকা লোন সাইকেল করে 5 কোটি টাকা বাড়িতে ব্যয় করে বাড়িতে গাড়ি করে সে সবার টাকা পয়সা নিয়ে চলে গেল। এইটা কেমন কথা হলো? মানে যেটা যেটা হয়েছে এটা আমি বলি না যে এতে কর্তৃপক্ষ হাইকি একটা টপ লেভেল লোকজন করাপশন করেছে, কিন্তু এখানে করাপশনটা এমন জায়গায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা বাড়ি। আপনারা চিন্তা করেন কোথায় গেছে করাপশনটা। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, দিস ইজ সে একটু এক্সপেকটেশনটা একটু লফটি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তবে আমি এটা ঠিক যে লোকজনকে তো আমরা বলবো না ধৈর্য ধরা, যেমন মূল্যস্ফীতির ব্যাপার আমরা বলছি ডেফিনেটলি চ্যালেঞ্জ, বলবো না যে আরও 5 বছর অপেক্ষা করো, এটা আমাদের একটা না থাকার কারণ। তবে চ্যালেঞ্জগুলো যেগুলো আছে আমাদের, যেটা যথার্থ আপনি বলেছেন, এই পেপারটা ইজ কোয়াইট রেলিভেন্ট পেপার। শুরু করেছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ইন্ডিয়া, ইটস এ ভেরি রেলিভেন্ট পয়েন্ট। কারণ ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি যদি না হয়, অন্য যে মেসো লেভেল, মিডল লেভেল বা মাইক্রো লেভেলের জিনিসগুলো সফল হয় না। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আপনারা দেখলেন কী অবস্থা। কিন্তু আমি বলব এখন মোটামুটি কিন্তু একটু স্ট্যাবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে। তারপরে এক্সচেঞ্জ এটা ক্রলিং পে করে মোটামুটি একটু স্টেবল আসছে। এটা অনেকে এক্সপেক্ট করছিল ক্রলিং পে দিকে 400 টাকা হয়ে যাবে, 300 টাকা হয়ে যাবে, শ্রীলঙ্কার মতো পাকিস্তানের মতো হবে। বাট আমরা বলেছি না, হয়তো এটা হবে না, কারণ বাংলাদেশে আভ্যন্তরীণ রেজিলিয়েন্স ক্যাপাসিটি লোকেরা আছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে। সো এইটাতে বিশ্বাস করি যদি ক্রলিং পে করা হলো। এবং আমি তো 6-7 দিন আমাদের টিম, উই হ্যাভ মেট অলমোস্ট অল দ্য মেজর ডোনার্স অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে IMF, IDB, OPEC ফান্ড, এমন না bilateral donors. I have met many people, including the British Overseas Minister for Development also. President Nasheed ছিল মালদ্বীপের, he was the vice chairman of the Global Fund. উনিও বললেন যে তোমাদের জন্য আমি উঠবেন। সো টাকার অঙ্ক বলবো না আমরা কত টাকা চেয়েছি IMF থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বাট রেস্ট অ্যাসিওর্ড we got a very positive response. আমি গভর্নর থাকতে তো 4 বছর গিয়েছি, এতগুলো মিটিং ফাইন্যান্স মিনিস্টার করতে দেখে নেই। I had to meet about 20-30 মিটিং। তার মধ্যে একটু ঝামেলা হয়েছিল 1-2 দিন, আপনারা জানেন অ্যাম্বাসেডার বাসায় বসে মিটিংগুলো আমি করেছি, because there was some problem with the legal issue. অতএব I can rest assured যে প্রাইভেট সেক্টর নিয়ে আমি আরও অনেক বেশি কথা বলছি। I met with the মেগা পিওর, আমি না, মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারেন্টি, ওরা তো প্রায় $1 বিলিয়ন বলছে আমরা গ্যারেন্টি দেবো, অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য প্রাইভেট সেক্টর, এটা প্রাইভেট সেক্টরের জন্য না। সেকেন্ডলি ব্যাংকের থ্রুতে দেবে, এটা ইউ নো দ্য মেকানিজম। দেন আপনার OPEC ফান্ডের প্রেসিডেন্টের সাথে আমি দেখা করলাম, ভেরি স্মার্ট ম্যান, মানে আমি হচ্ছে আলখাল্লা পোল্টোরে আসবেন, বাট নট সোয়াব। কথা কথা আমাকে বলল তোমাদের এই ডিসেম্বর মাসে আইল গিভ ইউ $100 বিলিয়ন। কাকে? প্রাইভেট সেক্টরকে। ডেফিনেটলি ফাইন। তো মাঝখানে একটু নেগোসিয়েশন, আমাদের একটু রেট অফ ইন্টারেস্ট, টেনর নিয়ে একটু কথা বলতে, আমি সাজে কালকে পরশু আমি চিঠি পেলাম যে জায়গায় একটু টার্মস হয়েছে। সো এটা কিন্তু আপনাদের জন্য করা হচ্ছে বেশিরভাগ। আপনারা ভাববেন যে সবকে সরকারের বাজেট সাপোর্ট, তা না। সেকেন্ড হলো আপনার I met with the business people, Atlantic Council, আর আপনাদের বাংলাদেশ US Business Forum. I met at the US Chambers Ministry, and they told me যে এত বড় টার্ন আউট আমরা কোনোদিন দেখি না। We were there, this was there, finance secretary. There were 80 top investors
আপনার ইউ নেম ইট, শেভরন থেকে বিশেষ করে যারা নোবডি সবাই ছিল ওখানে। And we gave our version and theirs. Of course, they suggested. In fact, some of the things were akin to what the keynote paper has represented. Law and order, foreign reserve, foreign exchange market, doing business, regulatory, easing the regulatory framework. একটা কথা হচ্ছে ডিরেগুলেশন করা যায় না। ডিরেগুলেশন মানে তার মানে ফ্রি ফর অল নাকি বলবেন যে নট টু মাচ রেগুলেশন কনজিউমার। আমি পেপারে দেখলাম ডিরেগুলেশন মানে কি আপনার বাংলাদেশ ব্যাংকে থাকবে না, আর বিটা থাকবে না, আর সব ছেড়ে দেবে। রেগুলেশনের ব্যাপারটা হলো যে ইউল হ্যাভ টু, যেমন আমি কোনোদিন ডিসক্রিপশনের পাওয়ার ব্যবহার করি না বাংলাদেশ ব্যাংক থাকতে। রুল, আর রুলে থাকতে আমার সুবিধা হচ্ছিল আই ইউজ টু কোর্ট রুলস, কাকে ব্যাংক দেবো না দেবো আমি এটা হবে না এটা হবে না।